ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। গ্রামের নাম হিজলতলি, শহরের কোলাহল থেকে বহু দূরে, যেখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পৌঁছায় না, আর সন্ধ্যা নামলেই ঝিঝির ডাকের সাথে মিশে যায় এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড় আর পুরনো বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির শতবর্ষী পুরনো দালান। আমি রাফাত, শহরের ছেলে। এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এখন আমি। দাদু মারা যাওয়ার আগে শেষ ইচ্ছাপত্রে লিখে গিয়েছিলেন এই বাড়ি যেন বিক্রি না করা হয়, তাই অনেকটা বাধ্য হয়েই সম্পত্তি বুঝে নিতে এসেছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পুরনো বাড়িটার দিকে তাকালে গা ছমছম করে ওঠে। বিশাল লোহার গেটটা মরিচা ধরে প্রায় অকেজো। বাড়ির পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়, যেন বাড়িটা কাঁদছে। কিন্তু এই বাড়ির আসল বিভীষিকা বাড়িটি নিজে নয়, বরং বাড়ির ঠিক পেছনে অবস্থিত বিশাল এক দিঘি। গ্রামের মানুষ যার নাম দিয়েছে কালো দিঘি। প্রথম দিন যখন আমি গ্রামে পা রাখি, গ্রামের প্রবীণ মাতব্বর রহিম চাচা আমাকে সতর্ক করেছিলেন। তার চোখে ছিল আতঙ্ক। বাবা রাফাত, শহরের মানুষ তুমি, অনেক কিছু বিশ্বাস করো না জানি, কিন্তু সাবধান, ওই দিঘির দিকে ভুলেও যাবে না, বিশেষ করে মাগরিবের আজানের পর। ওটা সাধারণ জল নয়, ওটা অভিশাপ। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। বিজ্ঞান মনস্ক মানুষ আমি, ওসব গ্রাম্য কুসংস্কারে বিশ্বাস নেই। প্রথম রাতটা ভালোই কাটল, কিন্তু সমস্যা শুরু হলো দ্বিতীয় রাত থেকে। আমি শুয়েছিলাম দোতলার দক্ষিণ দিকের বড় ঘরে। জানালা খুললেই দিঘিটা চোখে পড়ে। রাতে গরম লাগছিল বলে জানালাটা সামান্য ফাঁক করে রেখেছিলাম। রাত তখন আনুমানিক 2টো। হঠাৎ ঘুমের মধ্যে এক অদ্ভুত সুর কানে এলো। খুব করুণ, খুব মিষ্টি একটা সুর। কেউ যেন গুনগুন করে কাঁদছে। সুরটা বাতাসের সাথে ভেসে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। আমি ধর্মর করে উঠে বসলাম। এই গভীর রাতে কে কাঁদবে? বিছানা ছেড়ে জানালার কাছে গেলাম। বাইরে তখন নিকোষ কালো অন্ধকার। অমাবস্যা চলছে। দিঘির জল দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারের এক বিশাল গহ্বর মনে হচ্ছে। কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকেই সুরটা আসছিল, এক নারীর কণ্ঠ। মনে হচ্ছিল জলের নিচ থেকে কেউ গান গাইছে। আমার শরীর শিরশির করে উঠল। যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করলাম, হয়তো কোনো গ্রাম্য মহিলা, হয়তো মনের ভুল। জানালা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু আর ঘুম এলো না। সারা রাত সেই কান্নার সুর আমার মস্তিষ্কে হাতুড়ির মতো বাড়ি দিতে লাগলো। পরদিন সকালে দিঘির পাড়ে গেলাম। দিনের আলোয় দিঘিটাকে খুব শান্ত, সাধারণ মনে হলো। জল কালচে সবুজ, পাড়ে বড় বড় আগাছা। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, দিঘির ঘাটে শ্যাওলাধরা সিঁড়িতে একজোড়া ভেজা পায়ের ছাপ, খুব ছোট, কোনো নারীর পায়ের মতো। ছাপগুলো সিঁড়ি বিয়ে জলের দিকে নেমে গেছে। রহিম চাচাকে ব্যাপারটা জানালাম। তিনি শুকনো মুখে বললেন, বলেছিলাম না বাবা, ওদিকে যেও না, ওটা নিশির ডাক, চৌধুরী বংশের পাপের ফসল। অনেক পীড়াপিড়ি করে তিনি আসল ঘটনা বললেন, প্রায় 100 বছর আগের কথা। আমার প্রপিতামহ জমিদার প্রতাপ চৌধুরী ছিলেন অত্যন্ত অত্যাচারী। সেই সময় এক ভয়াবহ খরা দেখা দেয়। গ্রামের এক তান্ত্রিক বলেছিল, দিঘিতে যদি কোনো কুমারী মেয়েকে বলি দেয়া হয়, তবেই বৃষ্টি নামবে। জমিদার সাহেব জোর করে গ্রামের এক গরিব জেলের সুন্দরী মেয়েকে ধরে আনেন। মেয়েটি অনেক অনুনয় করেছিল। তার মা বাবা জমিদার বাড়ির সামনে মাথা ঠুকে মরেছিল, কিন্তু জমিদারের মন গলেনি। অমাবস্যার রাতে মেয়েটিকে জোর করে দিঘির জলে ডুবিয়ে মারা হয়। লোকমুখে শোনা যায়, মেয়েটি মরার সময় অভিশাপ দিয়ে গিয়েছিল, এই চৌধুরী বংশের কোনো পুরুষ শান্তিতে মরতে পারবে না, এই দিঘির জলই হবে তাদের কবর। তারপর থেকে নাকি প্রতি অমাবস্যায় সেই মেয়েটির অতৃপ্ত আত্মা জল থেকে উঠে আসে আর তার কান্নার সুরে গ্রামের যুবকদের ভুলিয়ে জলে টেনে নিয়ে যায়। গল্পটা শুনে আমার হাসি পেল, আবার ভেতরে একটা অজানা ভয়ও দানা বাঁধল। সেদিন ছিল অমাবস্যার মূল রাত।
সন্ধ্যা থেকেই পরিবেশটা কেমন ভারী হয়ে উঠল। বাতাস বন্ধ হয়ে গেল, গাছের পাতাটিও নড়ছে না। এক অদ্ভুত গুমোট গরম। রাত বাড়ার সাথে সাথে আমার অস্থিরতা বাড়তে লাগলো। মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে, খুব পরিচিত কারোর ডাক। রাত 12টার দিকে সেই সুর আবার শুরু হলো, তবে আজ আর গুনগুন নয়, স্পষ্ট কান্নার আওয়াজ। আমায় নিয়ে যাও, আমি একা, বড় অন্ধকার এখানে। আমার যুক্তি, আমার বিজ্ঞান সব যেন গুলিয়ে যেতে লাগলো। এক অমোঘ আকর্ষণে আমি বিছানা ছাড়লাম। নিজের অজান্তেই পা বাড়ালাম সিঁড়ির দিকে। মনে হচ্ছিল আমি নিজের শরীরে নেই, অন্য কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি নিচে নামলাম, পেছনের দরজা খুলে বাগানে এলাম। বাঁশ ছাড়ের শুকনো পাতা মারিয়ে এগিয়ে চললাম দিঘির দিকে। আমার ঘোর লাগা চোখে তখন শুধু দিঘির কালো জল। দিঘির ঘাটে পৌঁছালাম। জলের দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। দিঘির মাঝখানে জলের উপর ভেসে আছে এক নারী ছায়া। তার দীর্ঘ ভেজা চুল মুখ ঢেকে রেখেছে, পরনে 100 বছর আগের পুরনো আমলের শাড়ি। সে হাতছানি দিয়ে আমাকে ডাকছে। তার কান্নার সুর এখন আর করুণ নয়, বরং এক হিংস্র আনন্দে পূর্ণ। এসো রাফাত, এসো। আমার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে, কিন্তু তবুও আমি জলের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম সিঁড়িতে পা রাখলাম, জল বরফের মতো ঠান্ডা। দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই জলের নিচ থেকে অসংখ্য ফ্যাকাশে পচা হাত বেরিয়ে এলো। তারা আমার গোড়ালি আঁকড়ে ধরল। তাদের নখগুলো আমার চামড়ায় গেঁথে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সেই নারী ছায়াটি এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার চুলগুলো সরে গেল। আমি দেখলাম তার মুখ। সেখানে কোনো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। চামড়া পচে গলে পড়ছে। সে আমার খুব কাছে এলো, তার পচা নিঃশ্বাস আমার মুখে লাগলো। সে ফিস ফিস করে বলল, তোমার পূর্বপুরুষের ঋণ শোধ করার সময় এসেছে। জলের নিচের হাতগুলো আমাকে প্রবল শক্তিতে টান দিল। আমি ভারসাম্য হারিয়ে পড়ে গেলাম। ঠান্ডা কালো জল আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি তলিয়ে যেতে লাগলাম। আমি সাঁতার জানি, কিন্তু আমার হাত পা নড়ছিল না। মনে হচ্ছিল শত শত অদৃশ্য হাত আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জলের নিচেও আমি সেই কান্নার সুর শুনতে পাচ্ছিলাম। আমার ফুসফুসে জল ঢুকে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। শেষ মুহূর্তে আমি জলের উপরের দিকে তাকালাম। চাঁদের আলো নেই, শুধু এক গভীর অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝে ভেসে থাকা একজোড়া চোখহীন মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।